তো বন্ধুরা, লুসি অনলাইনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের অঙ্কের স্যার জগন্নাথ প্রামাণিক। আজকে আমরা ক্লাস 10 কোষে দেখি 2 এই চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো। তো আগের ডেটে আমরা কি করেছিলাম না, এই চ্যাপ্টারের মোটামুটি কিছুটা করেছিলাম, অর্থাৎ 17 পর্যন্ত করেছিলাম। আজকে 18 থেকে দেখছি কয়েকটা অঙ্ক। তো এখানে আমরা কি পড়েছিলাম? সরল সুদ, অর্থাৎ সূত্র কি ছিল এই চ্যাপ্টারের? আই সমান পি আর টি বাই কি 100, অর্থাৎ সুদ সমান আসল গুণিতক বার্ষিক সুদের হার গুণিতক সময় বাই 100, ঠিক না? আচ্ছা, বর্তমান ক্ষেত্রে দেখো 18 দাগের অঙ্কটা। কত দাগ আমরা দেখছি? 18। আচ্ছা, 18তে কি বলছে না, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ভালো কথা। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে এলেন। তার মানেটা কি হলো? 15,000 টাকাটা ব্যাংকে ছিল কতদিন? 3 মাস। কত পার্সেন্ট সরল সুদের হারে? 5% সরল সুদের হারে। তাহলে কিছু না কিছু সুদ হয়েছে। আচ্ছা, 3 মাস পরে কি করেছেন ওই ব্যক্তি? 3,000 টাকা তুলে নিল। তাহলে 3 মাস পরে তার ব্যাংকে আসল কত টাকা? 15,000 ছিল, 3 মাস পরে 3,000 টাকা তুলে নিয়েছে, মানে আর 12,000 টাকা আছে ব্যাংকে। আচ্ছা, তুলে নিল এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। তার মানে 12,000 টাকাটা ব্যাংকে ছিল কতদিন ধরে? 3 মাস ধরে, ওই 5% সরল সুদের হারে। তারও কিছু না কিছু একটা সুদ হয়েছে। তারপরে আবার 3 মাস পরে কি করেছে না, 8,000 টাকা জমা দিয়েছে। তাহলে ব্যাংকে ছিল তার আগে থেকে 12,000, পরে দিয়েছে 8,000, তাহলে হয়ে গেল কত হাজার টাকা? 20,000 টাকা। এবার ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা হবে? এবার ওই 20,000 টাকাটা যে, সেটা কতদিন ধরে ছিল না স্যার? বাদ বাকি 6 মাস, কেন বছরের শেষ বলেছে। তাহলে আমরা এইভাবে লিখি, 15,000 টাকার 5% সুদের হারে 3 মাসের সুদ, 3 মাসের সুদ, সেটা কত দাঁড়াচ্ছে দেখা যাক। সুদ পি আর টি বাই 100। পি আমাদের কত? 15,000। আর এর মান কত? 5। টির মান কিন্তু 3 মাস। মাসকে বছর করতে গেলে স্যার 12 দিয়ে ভাগ, তাই নিচে 12 আর নিচে সূত্রের 100, ঠিক না? কাটাকাটি করে নি, দুটো শূন্য কেটে গেল। 3 4 ধরো 12 কেটে দিলাম। আচ্ছা, এটা তারে কাটছে না, 2 এ দিই, 2 2 4 আর 2 এখানে কত? 75। ব্যাস, আর কেউ কাটাকাটি নেই। 75 5 5 5 5 হাতে 2, 5 সাথে 35, 2 37, নিচে কে আছে? 2। তাহলে কে দশমিকেও করে দিই। কত হবে? 2 1 2 17, 2 8 16, 15, 2 7 14.5, এই টাকাটা। তাহলে 15,000 টাকার 5% সুদের হারে 3 মাসের সুদ বের করলাম। 3 মাস পরে তার ব্যাংকে কত টাকা ছিল না স্যার? 12,000 টাকা ছিল। তাহলে আবার 12,000 টাকার 5% সুদের হারে, এই 12,000 টাকাটা কতদিন ছিল? 3 মাস পরে, কারণ সে 3 মাস পরে আবার দিয়েছে 8,000, আরে 3 মাসের সুদ। স্যার কত না, ওই একই পি আর টি বাই 100, পি আর টি 3/12 ইন্টু 100, ঠিক না? দুটো শূন্য কেটে গেল। 3 4 12 কেটে দিলাম, 4 এটা কেটে যাচ্ছে, 4 3 12 0, তাহলে 5 3 15, 150 টাকা। আচ্ছা, এবার 3 মাস 6 মাস কেটে গেছে। তারপরে সে 3 মাস পরে কত দিয়েছে? 12,000 টাকার পর 3,000 টাকা তুলে নেওয়ার পরে 8,000 টাকা জমা দিয়েছে। তাহলে 12,000 এবং 8,000, 20,000 টাকা। 20,000 টাকা 5% সুদের হারে কি না 6 মাসের সুদ, কারণ ওই টাকাটা ছিল বছরের শেষ পর্যন্ত। 6 মাসের সুদ, সেটা কত হবে? ওই একই সূত্র, পি আর টি 6/12, মাসকে বছর করছি, কত? 100। দুটো শূন্য কেটে গেল, 6 2 12 কেটে দিলাম, 2 কেটে দিলে এটা 100, তাহলে কত পাচ্ছি? 500 টাকা। ঠিক। তাহলে দেখো, বছরের শেষে তার ব্যাংকে আসল হচ্ছে 20,000 টাকা, আর প্রথমে 3 মাসের সুদ এটা, তারপরে 3 মাসের সুদ এটা, তারপরে 3 মাসের সুদ এটা। তাহলে এই তিনটা প্লাস 20,000 করলে যা হবে সেটাই তার বছরের শেষে সুদে আসলে সে কত টাকা পাবে। তো তাই লিখবো, অতএব অতএব কি ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে পাবেন। অতএব বছরের শেষে
দীপু বাবু সুদে আসলে পাবেন সমান কত, আসল হচ্ছে তার 20,000 টাকা প্লাস সুদগুলো, এটা একটা সুদ প্লাস এটা একটা সুদ প্লাস এটা একটা সুদ, টাকা যোগ করলে যা হয় কত হচ্ছে 0.50 তো থাকবেই। আচ্ছা 500 600 700 837, তাহলে 20,837.50 টাকা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? একদমই সিম্পল। অর্থাৎ একটা টাকাকে 3 বার স্টেপে হচ্ছে সারা বছরের মধ্যে, কিছুটা প্রথম দিল, তারপর তুলে এলো, আবার দিল, এইভাবে পার্ট টু পার্ট কাউন্ট। ঠিক, এরপরে ধরো 19 নম্বর যে অঙ্কটা আছে সেটাও আমি একবার দেখছি। কত নম্বর অঙ্ক? 19। আচ্ছা 19 নম্বর অঙ্কে কি বলছে? বলছে কি, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ঠিক আছে। আচ্ছা বলছে ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। আচ্ছা ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন? আচ্ছা এবার একটা ব্যাপারটা ভাবো, তাহলে আমরা ব্যাপারটা ভাবার আগে একবার ধরে নিই, তারপর ব্যাপারটা বোঝাতে খুব সুবিধা হবে। তাহলে কি না 19 আমরা ধরে নিচ্ছি কি যে ধার নেওয়ার x বছর পর ব্যাংকের টাকা সুদ সহ শোধ হবে, সুদ সহ শোধ হবে, এটা ধরলাম। এবার ব্যাপারটা ভাবো, ধরো আজকের ডেটে, অর্থাৎ ধরো বা এরভাবে ভাবি 2025 সালে ধরো লোক ব্যাংক থেকে ধার নিয়েছি, 2025 সালে ব্যাংক থেকে টাকা ধার নিয়েছি। কত টাকা ধার নিয়েছি? না স্যার 2,40,000 টাকা। কত সুদের হারে নিচ্ছি আমরা টাকা ধার? ওই রহমত চাচা নিয়েছে 12% সুদের হারে নিয়েছে। ঠিক আছে, এবার সে কি বলছে যে এই যে টাকাটা নিলাম, এই টাকাটা যে শোধ করবে ব্যাংকে, সেটা সে শোধ করবে কোত্থেকে টাকা নিয়ে? না বাড়ি ভাড়ার আয় থেকে শোধ করবে। আচ্ছা বাড়িটা তৈরি করতে বা সবকিছু কাজকর্ম করে ভাড়ায় দেওয়ার আগে পর্যন্ত সময় লেগে গেছে কত? 1 বছর। অর্থাৎ 2026 সালের প্রথম থেকে ধরো সে বাড়ি ভাড়া থেকে টাকা পাচ্ছে। ঠিক, কত করে টাকা পাচ্ছে প্রতি মাসে? না পার মান্থ সে পাচ্ছে 5,200, এটা পাচ্ছে পার মান্থ। আচ্ছা তাহলে এবার খেয়াল করার বিষয় কি, যবে থেকে টাকা ব্যাংক থেকে ধার নিয়েছে তবে থেকেই তো ব্যাংকের টাকার সুদ কাউন্ট হচ্ছে। এবার আমরা এখানে ধরলাম কি যে যবে ধার নিয়েছে তারপর থেকে এক্স বছর পরে বাড়ি ভাড়ার আয় থেকে সে টাকা নিয়ে শোধ করবে ব্যাংকের টাকা। তাহলে খেয়াল করার বিষয় কি, এই টাকাটার এত পার্সেন্ট হারে এক্স বছরের যে সুদ হবে সেটা প্লাস এই টাকাটা, যেহেতু শোধ করবে তো আসল আর সুদ দুটোই দিতে হবে, কিন্তু সেই টাকার যে মানে এই শোধ করা টাকার যে পরিমাণটা, অর্থাৎ এটা প্লাস এক্স বছরের সুদ, সেই দুটোর যোগ, সেটা সমান হবে কার সঙ্গে? না স্যার এটা এই টাকাটা পাচ্ছে সে কতদিন কত করে? প্রত্যেক মাসে পাচ্ছে এত টাকা করে, এরকম করে প্রতি বছর কত পাবে? স্যার ইন্টু 12 করতে হবে। আর এটা থেকে এক্স বছর পর মানে এখানে গ্যাপ, যেহেতু মাঝে 1 বছরের একটা গ্যাপ থেকে গেছে, তাহলে x-1 বছর ধরে যে টাকাটা পাবে সেটাই। না বোঝো ব্যাপারটা? বোঝো, যবে থেকে সে টাকা ধার নিয়েছে তার 1 বছর পর থেকে বাড়ি ভাড়া থেকে টাকা পাচ্ছে, তাহলে এখান থেকে যদি x বছর পরে শোধ হয় টাকা, তাহলে এখান থেকে কত বছর পরে হবে? 1 বছর কম, x-1 বছর ধরে। ব্যাস এই পরিমাণটা আর এটা প্লাস এই টাকার x বছরের সুদ, দুটো কি হবে? ইকুয়াল হতে হবে। স্যার কেন? সে তো তাই বলছে যে বাড়ি ভাড়া থেকে টাকা নিয়ে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবে, তাহলে এই পরিমাণ আর এই পরিমাণ সেম হতে হবে। এইটুকুই শুধু আমরা করব। বোঝা গেছে সবার? ব্যাপারটা বুঝতে হবে ভালো করে। আচ্ছা তাহলে আমরা তাই করি পার্টে পার্টে।
তাহলে আমরা প্রথমে কি লিখছি, অতএব 2,40,000 টাকার 12% সুদের হারে এক্স বছরের সুদ, কারণ এক্স বছর পরে ব্যাংকের টাকা সুদ সহ শোধ হবে। তাহলে স্যার সেটা কত হবে, পি আর টি বাই 100। তাহলে কত রেজাল্ট আসছে, 12 4 48 8 হাতে 4, 12 3 24 4 28 এক্স। এই টাকাটা, এটা কি, এই টাকাটার এক্স বছরের সুদ এই পার্সেন্টেজে। তাহলে ব্যাংকের টাকা শোধ করবো মানে কি, সুদ আর আসল দুটোই দিতে হবে। তো অতএব সুদ আসল কত, সুদ আর আসলের যোগ, সুদ এইটা প্লাস আসল, এই টাকাটা হচ্ছে ব্যাংকে দিতে হবে এক্স বছর পরে, দিলে শোধ হয়ে যাবে। আচ্ছা, এবার সে এই টাকাটা কোত্থেকে দেবে, সে দেবে কিন্তু বাড়ি ভাড়া রায় থেকে। এবার লিখি, আবার বাড়ি ভাড়া থেকে এক মাসে আয়, প্রত্যেক মাসে আয় যেটা 5,200, প্রতি মাসে আয় ক টাকা, 5,200 টাকা। তাহলে বাড়ি ভাড়া থেকে এক মাসের জায়গায় যদি 12 মাস করে দিই তাহলে এক বছর হয়ে যাবে, তাহলে বেশি হবে এই টাকাটা। আর এই টাকাটা সে এক্স, এখান থেকে এক্স বছর পর মানে এক্স মাইনাস 1 বছর ধরে পাবে, দিলে সেটার সঙ্গে এটা সমান হবে। তো স্যার বাড়ি ভাড়া থেকে এক্স মাইনাস 1 মাসে নয় বছরে আয়, সেটা কত হবে না, এইটা 5200 গুণিতক 12 গুণিতক এক্স মাইনাস 1, যা টাকা আসবে তাই গুণ করে দিই। তাহলে কত হচ্ছে, 12 দুনে 24 4 হাতে 2, 12 আছে 60 62 00 এক্স মাইনাস এটা টাকা। বোঝা গেছে? এবার এই পুরো পার্টটার গুণফল এক্স এর সঙ্গে একবার, আর এটার গুণফল একের সঙ্গে একবার, ঠিক? তো প্রশ্নানুসারে যে বলছে এই টাকা আর এই টাকা সেম হওয়া উচিত, তবেই তো টাকা সুদ সহ শোধ হবে। তাহলে আমরা কি লিখছি, প্রশ্নানুসারে এটা 62,400 এক্স মাইনাস 62,400 সমান হবে কার সঙ্গে, না স্যার এই টাকাটার সঙ্গে, অর্থাৎ 28,800 এক্স প্লাস 2,40,000, ঠিক না? এবার তো সিম্পল ক্যালকুলেশন, এক্স গুলোকে বাঁদিকে নিয়ে নিচ্ছি, 62,400 এক্স মাইনাস 28,800 এক্স সমান 2,40,000 প্লাস 62,400, ব্যাস যোগ বিয়োগ করে নি। তো এদিকে বিয়োগ হচ্ছে, দুটো শূন্যতে থেকে গেল, 4 থেকে 8 যাবে না, 14 থেকে 8 গেলে 6, আর এখানে 11, 11 থেকে 8 গেলে 3, এখানে 5, 5 থেকে 2 গেলে 3 এক্স সমান, এদিকে যোগ করে নি। তাহলে দুটো শূন্য অ্যাজ ইট ইজ থেকে গেল, 4 আর 0 4, 2 আর 0 2, 6 4 10 0 হাতে 1, 11 2 3। তাহলে বার করবো কার মান, এক্স এর মান, 3 0 2 4 0 0 বাই 3 3 6 0 0 0 0 কেটে গেল, এত 9 কেটে যাচ্ছে, 9 6 54 4 হাতে 5, 9 3 27 5 32 2 হাতে 3, 9 3 27 3 30 হলো। তাহলে এক্স এর মান কত পেলাম স্যার 9, অর্থাৎ কি না, ধার নেওয়ার 9 বছর পরে বাড়ি ভাড়া রায় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ হবে। বোঝা গেল? যেটা ধরেছিলাম উত্তর বেরিয়ে গেল, খুব সিম্পল ব্যাপার। আচ্ছা, এই গেল আমাদের 19 দাগের অঙ্ক। এবার 20 দাগের অঙ্ক তোমরাও করতে পারবে, কেন না, আচ্ছা ধরো 20 দাগের অঙ্ক বলছি আমি, কুড়ি দাগে কি বলছে বুঝে নাও একবার। রথিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবেন। আচ্ছা, তাহলে কিছু না কিছু টাকা রেখেছে, এই যে এবার দেখো বলছে যে 1,20,000 টাকা পাবে, এটা কি, সে যত টাকা রেখেছে প্লাস তার সুদ মিলে এই টাকাটা পাবে। আচ্ছা, ব্যাংকের বার্ষিক সুদের হার দিয়ে দিয়েছে 10%, আর মেয়েদের বর্তমান বয়সও দিয়ে দিয়েছে, একজনের 13 বছর একজনের 8 বছর। তাহলে প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে তিনি কত টাকা জমা রেখেছেন, তাহলে এটা দুটো পার্টে অঙ্ক হবে।
আমরা ধরো প্রথম হেডিং করছি কি বড় মেয়ের ক্ষেত্রে, বড় মেয়ের ক্ষেত্রে কি করছি না ধরছি আসল আমাদের জানা নেই, তাই ধরে নিচ্ছি কি আসল সাপোজ ধরো x টাকা, সুদের হার কত বলছে বইতে, ব্যাংকের সুদের হার কত দিচ্ছে 10%। এবার সময়টা খেয়াল করো, বড় মেয়ের নামে যে টাকাটা রেখেছে সেটা কতদিন থাকবে ব্যাংকে, না স্যার থাকবে আমাদের, তার বয়স এখন 13 বছর, তাহলে থাকবে কতদিন, না বয়স যদি 13 বছর হয় 18 বছর হলে সে টাকা পাবে, তাহলে কতদিন থাকছে, না স্যার 18 থেকে 13 বাদ, অর্থাৎ কিনা 5 বছর। বোঝা গেছে সবার? ব্যাস, অতএব তাহলে সুদ বার করি, পি আর টি বাই 100, 0 0 কেটে গেল, 5 2 10 কেটে গেল, তাহলে কত হচ্ছে x/2 টাকা। এটা হচ্ছে আমাদের সুদ। বেশ, তাহলে সুদ আসল কত, না স্যার সুদ আসল হচ্ছে x আসল আর সুদ x/2 এদের যোগ, তার মানে হচ্ছে 3x/2 টাকা, ঠিক না? এই টাকাটাই তো তার 1,20,000 সমান হবে, কেন বলেছে 18 বছর বয়স হলে 1,20,000 পাবে। তাহলে আমরা প্রশ্নানুসারে এটা লিখতে পারি, কি লিখতে পারি, এই যে টাকাটা সেটাই হচ্ছে 1,20,000 সমান। কেন এটা সমান হলো বুঝে গেছে, যে 18 বছর হলে সে পাবে 1,20,000, মানে সুদ আসল মিলে পাবে। তাহলে এখান থেকে এক্স বের করে নিই, এক্স কত হবে 1,20,000 গুণিতক 2/3, 3 কেটে যাচ্ছে, এটা 3 4 12, 1 2 3 4টা শূন্য, তাহলে এক্স এর মান কত হলো 4 2 8, 80,000 টাকা। ঠিক, তাহলে তোমরা লিখে দেবে কি, অতএব বড় মেয়ের জন্য রেখেছিল কত টাকা 80,000 টাকা। এটা একটা পার্ট হলো। একইভাবে তোমরা করবে কি ছোট মেয়ের জন্য, একই পুরোপুরি স্টেপ করবে, তোমরা পারবে করতে। ছোট মেয়ের ক্ষেত্রে আসল ধরে নেবে কিছু একটা এক্স না ওয়াই কিছু একটা ধরে নিলে, সুদের হার 10% সেম, সময়টা কি তার বয়স এখন কত বছর বলছে ছোট মেয়ের 8 বছর, 18 থেকে 8 বাদ দিলে 10 বছর হয়ে গেল। সুদ বের করলে, সুদ আসল বের করলে প্রশ্ন অনুসারে সেই সুদ আসলের মানটাই সমান করবে কার সাথে 1,20,000 সাথে, কেননা প্রত্যেক মেয়েই তো পাবে 1,20,000, সেখান থেকে আসল যে ওয়াই ধরেছিল ওয়াই এর মান বেরিয়ে এলো, তার মানে ছোট মেয়ের নামে রেখেছিল এত টাকা। বোঝা গেছে সবার? সেম একদম স্টেপ আর একটা করতে হবে, সেটা পাশে করো নিচে করো যেখানেই করো করতে হবে। আচ্ছা, এই গেল আমাদের বড় প্রশ্নগুলোর মধ্যে কমপ্লিট। এবার আসছি আমরা কত ছোটর দাগ, অর্থাৎ কিনা এমসিকিউতে আসছি, ছোট যে দাগ আছে সেটা। এমসিকিউতে প্রথমে আমি নিচ্ছি ক নম্বর 2 নম্বর অঙ্ক, 21 নম্বর 2। চেক করো কি বলছে, কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। এইটুকু পড়ি দিয়ে ব্যাপারটা বুঝি। টাকা দ্বিগুণ হচ্ছে এর মানে কি, ধরো ব্যাপারটা এরকম বুঝো, আমি রেখেছি ব্যাংকে 100 টাকা, কিছু সময় পরে ধরো টাকা দ্বিগুণ হয়ে গেল 200 টাকা হলো। এবার খেয়াল করার বিষয় কি, এই টাকাটা 200 টাকা হলো এর মানে কি, না স্যার এটা তো আমরা রাখছিলাম আসল, তাহলে এই টাকার সুদও হয়েছে নিশ্চিতভাবে 100, তবে তো এই দুজন মিলে হলো এটা, ঠিক কিনা? তার মানে দাঁড়ালো কি, আসল আর সুদ সমান হবে যখন টাকা ডবল হবে বা দ্বিগুণ হবে। ঠিক, ব্যাস এটুকুই কনসেপ্ট থাকলে আমাদের অঙ্ক হয়ে যাবে। চেক করে এবার কি কি দেওয়া আছে, আসল তো দেওয়াই নেই, তাহলে স্যার ধরে নিচ্ছি কি আসল সমান ধরো সাপোজ x টাকা, তার মানে সুদও হবে কিন্তু x টাকা, যেহেতু টাকা ডবল হবে বলেছে, সুদও ক টাকা x টাকা। সুদের হার দেওয়া নেই, ধরে নিচ্ছি r%, সময়টা কত স্যার বইতে বলছে 20 বছর। ঠিক, তো অতএব বসাই i সমান পি আর টি বাই 100, প্রত্যেকটা মান বসে দিই, i এর জায়গায় কত x, পি আসল x, আর জানা নেই, টি টাইম 20 বছর, নিচে কত 100, তাহলে এক্স এক্স কেটে গেল, 20 5 100 কেটে গেল, তাহলে কোনাকুনি যদি গুণ করে দিই কি পাচ্ছি আমরা, না স্যার পাচ্ছি আর এর জায়গায় কত মান 5, অর্থাৎ সুদের হার কতটুকু কত পার্সেন্ট 5%, সুদের হার 5% থাকুক। এবার আমাকে পরে বলছে কি, এই একই সরল সুদের হারে মানে এই 5% সুদের হারে এই আসলটা কত বছরে 3 গুণ হবে সেটা বের করতে হবে।
স্যার 3 গুণ হওয়ার মানে কি? দেখো আসল আর সুদ সমান হচ্ছে কার কেসে? দ্বিগুণের কেসে। 3 গুণ হলে কি হবে? সুদটা হবে আসলের ডবল, তবে তো টাকা 3 গুণ হবে। মানে ব্যাপারটা বুঝো, 100 টাকা রেখেছি, 300 টাকা পাচ্ছি। তাহলে এই 300 টাকার মধ্যে আসল তো আমাদের 100 টাকা, তাহলে সুদ নিশ্চিতভাবে 200, অর্থাৎ সুদ দেখো আসলের ডবল, তাই তো টাকাটা 3 গুণ হলো। তাহলে আমরা ধরে নিই কোনো একটা বছরে, ধরি ওই আসল, সাপোজ ধরো টি বছরে 3 গুণ হবে, 3 গুণ হবে। তো 3 গুণ হবে এর মিনিং কি? তাহলে আমরা লিখে নিই আই সমান পিআরটি বাই 100, পিআরটি বাই 100। তাহলে আইয়ের জায়গায় কিন্তু আমরা কত বসাবো? 2x। কেন? আসলের ডবল বসাবো, তবে তো টাকা 3 গুণ হবে, আসলের ডবল সুদ। আচ্ছা, পি কত? x, আর কত? 5, এই যে বের করেছি আর এর মান 5, টির মান তো জানা নেই, ওটাই বের করবো কত বছরে হবে, নিচে 100। তো স্যার কাটাকাটি করা যাক, x কেটে গেল, 5 20 100। তাহলে যদি কোনাকুনি গুণ করে দিই, এখানে 1 আছে নিচে, 1 এর সঙ্গে টি গুণ হচ্ছে 20 দুনে 40, অর্থাৎ কি না 40 বছরে ওই আসল 3 গুণ হবে। বোঝা গেছে সবার? খেয়াল করার বিষয় কি, আসল ডবল হচ্ছে মানে আসল আর সুদ সমান, আসল 3 গুণ হচ্ছে মানে আসলের থেকে আসল যেটা তার ডবল হবে সুদ, যেটা এইখানে বসছে। ক্লিয়ার একদম? তারপরের অঙ্ক তো করলামই এক্ষুনি, 3 নম্বর প্রশ্ন, এতটা করলেই উত্তর শেষ। সেখানে আর এর মান বের করতে বলছে, তোমরা এইটুকু করলেই 3 নম্বর অঙ্ক হয়ে যাবে। 4 নম্বরেও প্রত্যেকটা জিনিস দেওয়া আছে বইতে, কোনো সমস্যা না। আমি ধরো 5 নম্বর দিচ্ছি, ক নম্বর? 5 নম্বর। এগুলো সহজ, প্রত্যেকটাতে আই সমান পিআরটি বাই 100 লাগবে। তোমাদেরকে শুধু খুঁজতে কি হবে, যে কিভাবে আইপিআরটি পাওয়া যায়, একদমই সিম্পল, সবই দেওয়া থাকবে। ধরো 5 নম্বর। আচ্ছা, কি বলতে চাইছে? বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধন n বছরের, কোনো মূলধনের n বছরের মোট সুদ এত হলে মূলধনের পরিমাণ কত? আচ্ছা স্যার, তাহলে আসল তো জানা নেই, ধরে নিচ্ছি কি আসল সমান সাপোজ x টাকা, x টাকা। আচ্ছা, সুদ, হ্যাঁ স্যার সুদ আমাদের জানা আছে, সুদ কত বলছে? মোট সুদ PNR বাই 100, না 100 না 25, 25। আচ্ছা, আর কি? সুদের হার, সুদের হার কত বলছে? না স্যার r%। আর সময়, সময় কত বলছে? স্যার n বছর, n বছর। ঠিক, ব্যাস, তাহলে এবার বসাই আই সমান পিআরটি বাই 100, সমস্ত মান বসাই, আই কে PNR বাই 25, পি এক্স আর আরই আছে, টি এন আছে, নিচে কত? 100। হলো, সমস্ত মান নিয়ে বসাচ্ছি শুধু। স্যার কি কাটাকাটি যাচ্ছে দেখা যাক, আর কেটে গেল, এন কেটে গেল, 25 4 100 কেটে গেল, কোনাকুনি যদি গুণ করে দিই কি পাচ্ছি? এক্স সমান 4p, অর্থাৎ আসল কত টাকা? 4p টাকা। হলো, তো অপশন বি হচ্ছে এই প্রশ্নের উত্তর। এবার সেদিকে চলো, কি আছে দেখা যাক। এখানে যেটা আছে, সত্য মিথ্যায় কিছু নেই, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে। হ্যাঁ স্যার ঠিকই আছে, যে টাকা ধার দেয় সে উত্তমর্ণ, আর যে টাকা ধার নেয় সে হচ্ছে অধমর্ণ। হলো, এবার পরের পার্টটায় দেখো, একটুখানি কনসেপ্ট লাগাতে হবে। 2 নম্বর পার্টে কি বলছে? আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকে, মানে কি? দেখো তোমরা এখানে বুঝতে পারবে, আই সমান আমাদের কি আছে? পিআরটি বাই 100। এখানে বইতে বলছে এটা আর এটা, এর দুজন ফিক্সড, স্থির আছে এর দুজন। তাহলে টি আর আই এর মধ্যে কি সম্পর্ক? স্যার টি আর আই দুজনেই যেহেতু উপরে আছে, তোমরা একটুখানি পরে পড়বে, তুমি নিজেরাও ভেবে দেখো, বেশি সময় ধরে যদি টাকা রাখি ব্যাংকে তাহলে বেশি সুদ পাবো, কম সময় ধরে যদি ব্যাংকে টাকা রাখি তাহলে কম সুদ পাবো। তাহলে এটা সরল সম্পর্ক হচ্ছে, মানে এটা বাড়লে এটা বাড়ছে, এটা কমলে এটা কমছে। কিন্তু বইতে বলছে কি ওখানে ব্যস্ত সমানুপাতে আছে, তার মানে ওটা ভুল বলেছে। হলো, সিট দাগে রাখে কি, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলে, তাকে কি বলে? যে টাকা ধার দেয় সে হচ্ছে উত্তমর্ণ। আচ্ছা, সির 2 কি বলছে? বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল কত হবে? দেখো সুদ আসল মানে কি? সুদ প্লাস আসল বা আসল প্লাস সুদ। ওখানে 2p প্লাস, আমাদের প্রশ্নে কি রকম দেওয়া আছে? 2p প্লাস সামথিং ড্যাশ দেওয়া আছে। তাহলে এখানে কি বসবে? আসল প্লাস সুদ, তবে তো সুদ আসল পাবো। তাহলে তোমরা সুদ বের করে নেবে,
কি কি বলেছে, আর এর মান r/2, আসলের মান 2p, আর সময় তো t আছে, বসাবে দেখবে আসবে এটা p/t/100, এটাই আসবে। তো এখানে বসে গেল। এবার পরের অঙ্কটা একটুখানি দেখা যাক, অর্থাৎ কিনা সির 2, 21-এর সির 2, 21-এর সির 2 নম্বর অঙ্ক, 2 নম্বর না 3 নম্বর, সরি 3 নম্বর। আচ্ছা চেক করো কি বলছে, 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত দেওয়া আছে। তাহলে আমরা যদি ধরে নিই আসল 8x, চলো রাশি গুণ করে দিলাম, আর সুদ আসল 9x, আসল কত 8x আর সুদ আসল হচ্ছে 9x। তাহলে সুদ কত পাবেন স্যার, সুদ হবে এদের বিয়োগফল, অর্থাৎ কিনা 9x - 8x, তাহলে x টাকা, সুদ কত টাকা x টাকা। তাহলে p পেয়ে গেছি, i পেয়ে গেলাম। আচ্ছা সময় কত বইতে বলছে স্যার, সময় তো বইতে বলছে 1 বছর, আর সুদের হার, সুদের হার কত ধরে নিলাম সাপোজ r%, সুদের হার r%। তো অতএব i সমান p/t/100, i এর মান সুদ কত x, p আসল 8x, আর জানা নেই t 1 বছর, নিচে কত 100, x x কাটলাম, 4 2 ধরো কাটলাম, 4 25-এ কাটলাম, তাহলে কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি, এই বরাবর কে আছে 1 আছে এখানে 2ar, তাহলে 2r, এদিকে পড়ে আছে কত 25, তাহলে আর এর মান কত হচ্ছে 25/2, তাহলে আর এর মান কত 25/2 মানে 12.5, তাহলে সুদের হার কত পার্সেন্ট 12.5%। বোঝা গেছে সবার? তাহলে এখানে আসল আর সুদ আসলের অনুপাত দেওয়া ছিল, আমরা আসল ধরে নিয়েছি 8x আর সুদ আসল ধরে নিয়েছি 9x, দুজনের বিয়োগফলই আসবে সুদ, কেন সুদ আসল থেকে আসল বাদ দিলে সুদ পড়ে যাবে, হলো। আচ্ছা 22-এর 1 ও হুবহু একই, আর এর মান দেওয়া আছে n, বের করতে বলছে দ্বিগুণের কেস, দ্বিগুণ মানে কি বলেছি, আসল যত সুদ তত, সবই মান দেওয়া আছে, বসালে পারবে করতে। এবার 22-এর 2 নম্বরটা আসে, 22-এর ক নম্বর 2 নম্বর। আচ্ছা 22-এর 2-তে কি বলছে না স্যার, বলছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হয়, অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। ব্যাপারটা বোঝো, ধরো আগে আমাদের সুদের হার কত ছিল 4%, তখন পি টাকার 1 বছরের এই পার্সেন্ট হারে যে টাকা সুদ হতো, সেই পি টাকা যখন পার্সেন্টেজটা হয়ে গেছে 3.34, 1 বছরের সুদ কিন্তু তার তুলনায় কি হবে স্যার, কম হবে। এই কমের যে সুদটা সেটাই ক টাকা 60 টাকা কমে গেছে বলছে, ঠিক। তাহলে আমরা এটাকে দুটো স্টেপে না করে লাস্টে বিয়োগ করলে হলো, মানে এইভাবে বের করবো সুদ মাইনাস এইভাবে বের করবো সুদ, আসল সুদের হার সময় বের করলাম সুদ, আসল সুদের হার সময় বের করলাম সুদ, দুটো সুদের বিয়োগফল প্রশ্ন অনুসারে আমরা কত বসাবো 60, ঠিক। কিন্তু আমি ওটা করছি না, ডাইরেক্ট করার জন্য কি করছি না, আমি এখানে এইভাবে লিখছি, দেখো ধরি আসল আমাদের জানা নেই, তাই ধরে নিলাম আসল কত টাকা, সাপোজ x টাকা, আসল কত টাকা x টাকা। আচ্ছা এখানে সুদের হার না লিখে আমি লিখছি সুদের হারের পার্থক্য, সুদের হারের পার্থক্য কত, 4 থেকে বাদ দিচ্ছি 3.34%, যেটা ছিল আর যেটা কমেছে তাদের বিয়োগফল। স্যার কত হচ্ছে 4 বিয়োগ পূর্ণ ভাঙলে 4 3 12 3 15, 4, তাহলে 4 থেকে 15 বিয়োগ করলে 16 - 15 মানে 1/4%। এটা হচ্ছে সুদের হারের পার্থক্য মানে বিয়োগফল। সময় আমাদের জানা আছে 1 বছর, বইতে বলছে যে বার্ষিক আয় কমে যায় 60 টাকা, আর সুদ কিন্তু স্যার 60 টাকা, সুদ ক টাকা 60 টাকা। ওই যে বার্ষিক আয়, আয় মিনিং কি না, কোনো একটা টাকা ধরো আমরা ব্যাংকে রেখেছি 100 টাকা, তার সুদ পাচ্ছি ধরো 5 টাকা, এটা আসল রেখেছি, এটা পাচ্ছি আয় বছরে, তাহলে এটাই তো আমার 5 টাকার উপর আয় না, কথা বোঝা গেল না, 500 টাকা 100 টাকা রেখেছি, 1 বছর পরে 5 টাকা পাচ্ছি সেখান থেকে, তাহলে এটা আমার কি 100 টাকা রেখে আয় হলো, সেটাই এখানে আয় কমে গেছে, মানে ওই যে সুদ পাচ্ছিল তার মানটা আগের থেকে বর্তমানে সুদ কমে গেছে 60 টাকা, তাই আমরা লিখেছি এখানে যেহেতু সুদের হারের পার্থক্য লিখেছি, তাহলে সুদের জায়গায় 60 বসিয়ে দেবো, ব্যাস হয়ে গেল কাজ শেষ। আই সমান p/t/100 লাগাবো, হয়ে যাবে কাজ। তো অতএব আই সমান p/t/100, বেশ। তো মান বসানো যাক, আই এর জায়গায় কে
সুদ 60, পি আসল কত এক্স, আর 1/4 নিচে লিখে দিলাম, টি কত 1, নিচে কত আছে 100। ঠিক, এ চারটা কোথাকার, এই একের চারটা চারের নিচে দিয়ে দিচ্ছি। তাহলে কোনাকুনি কোনো কাটা হচ্ছে না। তাহলে যদি গুণ করে দিই, এদিকে থাকছে কত এক্স, আর এদিকে থাকছে কত 6 4 24 আর 3টা শূন্য। তাহলে আসলের পরিমাণ কত টাকা, 24,000 টাকা। আমাদের ওটাই বের করতে বলেছে, অমলবাবুর মূলধন নির্ণয় করে। তো লিখে দেবে অতএব অমলবাবুর মূলধন 24,000 টাকা। হলো, বোঝা গেছে সবার? আচ্ছা, এবার চলো 3 নম্বর অঙ্কটা দেখি। 2 এর ক নম্বর, 3 নম্বর, 2 এর বলছি সরি 22 এর 3 নম্বর। 3 কি বলছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে আর বের করতে বলছে। কি হবে ব্যাপারটা, কি থেকে আর বের করতে হবে, কোনো টাকার আসল নেই, 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ধরে নিই, কি ধরে নিচ্ছি, আসল কত টাকা, সাপোজ x টাকা, আসল কত ধরলাম x। আচ্ছা, তাহলে আসল যদি x হয়, আমাদেরকে বইতে বলছে কি 4 বছরের সুদটা আসলের এত অংশ হবে, মানে আসল যা তার 8/25 অংশ হবে সুদ। তাহলে সুদ পাচ্ছি কত না স্যার, এর 8/25, অর্থাৎ কিনা 8x/25 টাকা। বোঝা গেছে এবার কি বললাম? বইতে বলছে যে কিছু টাকা রেখেছে, 4 বছর পর সে কি দেখলো, সুদের পরিমাণটা আসলের 8/25 অংশ। তাহলে আসল যা তার সঙ্গে গুণ করবো 8/25, তো চলে এলো আমাদের, হলো। আচ্ছা, তাহলে আসল পেলাম, সুদ পেলাম। এরপরে কি না, এরপরে বলছে সময় আমাদের দেওয়াই আছে বইতে, তার সময় কতদিন, সরি কতদিন বলছি, 4 বছর বলেছে। আর কি না, আর হচ্ছে সুদের হার, সুদের হার কত না, সুদের হার আমাদের বইতে বলছি আমরা ধরে নিলাম r%। বোঝা গেল? তো স্যার আই সমান কি সূত্র, PRT/100, ঠিক না? তো আই এর জায়গায় কত সুদ, 8x/25, পি কোথায় আসল x, আর সুদের হার আর আছে টাইম 4, নিচে কত 100। সিম্পল কাটাকাটি করবো, x কেটে গেল, 25 4 100 কেটে গেল, এখানে 4 4 কেটে দিলাম। তাহলে পড়ে আছে কি, ওদিকে আর এদিকে আর, মানে আর এর মান কত 8। তাহলে সুদের হার কত বেরোলো, 8%। হলো, একদম সিম্পল ব্যাপার। কিন্তু তোমাদের খেয়াল করতে হবে কিসে, ভাষায়, আসলের 8/25 অংশ সুদ, তাই এটা গুণ হয়েছে, আর তো সবই দেওয়া ছিল। স্যার এবার পরেরটা একবার দেখি, চেক করা যাক, ভিআই, এটাও খুবই ভালো প্রশ্ন। ভিআইতে কি বলছে চেক করে একবার, আইভি কি বললো না, বলছে বার্ষিক, এখানেও বলেছে শতকরা সরল সুদের হার কত হলে, মানে শতকরা সরল সুদের বের করতে হবে। কোনো টাকার আসল নেই, 10 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে। আচ্ছা, আগে বলছিল কি সুদটা আসলের 8/25, আর এখন বলছে সুদ আসলের 2/5, সরি 8/25 না, 2/5 অংশ হবে। তাহলে আমরা এখানে ধরবোটা কি, সুদ আসলটাকে ধরে নিই, সুদ আসল ধরে নিচ্ছি কত টাকা, স্যার সুদ আসল ধরছি x টাকা। ব্যাপারটা ভাবো, তাহলে সুদ কত হবে না, সুদ বলেছে সুদ আসল যত তার 2/5 অংশ, তার 2/5। খেয়াল হয়েছে কিছু, আগেরটায় আসল ধরছিলাম, তার 2/5 ছিল, সরি 8/25 ছিল সুদ। এখন কি সুদ আসল যেটা তার 2/5 অংশ সুদ, অর্থাৎ কিনা 2x/5 টাকা। ঠিক, আচ্ছা, তাহলে সুদ আসল জানি, সুদ জানি, তাহলে আসল বের করতে পারবো। হ্যাঁ স্যার বের করা যাবে। আসল কি করে পাবো, সুদ আসল থেকে সুদ বাদ, x থেকে 2x/5 বাদ, তাহলে কত হয় 5x 2x 3x/5 টাকা। হলো, তাহলে আসল পেয়ে গেছি, সুদ পেয়ে গেছি, এই যে সুদ পেয়ে গেছি। সুদের হার কত না স্যার, সুদের হার তো দেওয়া নেই বইতে, r%, আর সময় কত না, সময় স্যার বইতে বলছে 10 বছর। ক্লিয়ার সবার? এখানে সুদ আসল কেন ধরতে হয়েছে না, সুদ আসলের 2/5 অংশ সুদ, তাই সুদ আসল ধরে নিয়েছে। তারপরে দুজনের বিয়োগফল আসল চলে এসেছে, সিম্পল ব্যাপার। তাহলে অতএব আই সমান PRT/100, ব্যাস। আইয়ের জায়গায় কে, সুদ কত দেওয়া আছে আমাদের বইতে, 2x/5 সমান আসল কত, আসল হচ্ছে 3x/5, নিচে লিখে নিলাম, আর এর মান আছে, টির মান কত 100, সরি টির মান 10, নিচে কত 100। ঠিক আছে, চেক করে নিও একবার, সুদ আসল সুদের হার সময় বাই 100। ঠিক স্যার, 0 0 কেটে গেল, আর কিছু 5 5 এখানে কেটে গেল, আর কিছু কাটছে
এক্স এক্স কেটে গেল, কোনাকুনি গুণ করে দিলে কি পাচ্ছি, এদিকে হচ্ছে 3r, 10 দুনে 20, তাহলে আর এর মান কত পাচ্ছেন স্যার 20/3, 20/3 মানে কত হয় 3 6 18, 6 পূর্ণ 2/3, তাহলে সুদের হার কত পার্সেন্ট 6 পূর্ণ 2/3%। বোঝা গেছে? লাস্টের অঙ্ক তোমরা পারবে, শুধু খেয়াল করবে কি মাসিক সুদ বলা আছে, এক মাস ভিত্তিটা, এক মাস মানে কত 1/12 বছর, শুধু মাসটাকে বছর করে নিতে হবে, আর কোনো কিছু সিম্পল ব্যাপার, আসল ধরে নেবে, সুদের হার দেওয়া আছে, সময়ও দেওয়া আছে এক মাস, এক মাসকে বছর করলে 1/12 বছর, আর সুদ দেওয়া আছে, আয়ের মান দেওয়া আছে 1 টাকা। হলো, ব্যাস, তাহলে আমাদের 2 অধ্যায় কমপ্লিট হলো। তোমরা এতটা পুরোপুরি ভালো মতো ক্লিয়ার করো, তবে এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রথম ইউনিট টেস্টে মেনলি বড় প্রশ্ন আসতে পারে না, আসবে, ছোট প্রশ্ন আসবে, কিন্তু আমাদের ফাইনালের জন্য এই চ্যাপ্টারটা মেনলি শর্ট প্রশ্ন বেশি আসে, এবং শর্ট প্রশ্ন পড়েই প্রায়, শুধু খেয়াল করতে হয় কি প্রশ্ন পড়ে তোমাদের খুঁজতে হবে IPRT, চারজনের মান, যার দেওয়া আছে বা যার দেওয়া নেই ধরে নেব, তারপরে একটাই সূত্র মান বসাবে, উত্তর চলে আসবে। হলো, ব্যাস, তাহলে আজকে এতটাই থাক। থ্যাংক ইউ সবাইকে।